হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিডলি স্টাডি। তো আমরা লুসেন্ট জিকে বইয়ের ফিজিক্সের পোর্শন স্টার্ট করেছি, যেখানে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ডিসকাস করছি। তো আমরা প্রথমে ইউনিট এবং মেজারমেন্ট, দ্বিতীয়ত মোশন এবং তৃতীয়ত ওয়ার্ক এনার্জি এবং পাওয়ার নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ লুসেন্ট বইয়ের গ্র্যাভিটেশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজ শুরু করছি গ্র্যাভিটেশন চ্যাপ্টার নিয়ে লুসেন্ট বইয়ের। তো ফ্রেন্ডস, আমার সামনে আছে লুসেন্ট বই। তোমাদের কাছে যদি লুসেন্ট বই থাকে তো তোমরা বইটা সামনে নিয়ে বসতে পারো। দেখো, গ্র্যাভিটেশন মানে হচ্ছে মহাকর্ষ। তো মহাকর্ষ সম্পর্কে বলা আছে, দেখো, এভরি বডি অ্যাট্রাক্টস আদার বডি বাই এ ফোর্স কল্ড ফোর্স অফ গ্র্যাভিটেশন। ফোর্স অফ গ্র্যাভিটেশন কাকে বলে? যে প্রত্যেক বস্তুই অপর একটি বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। নিউটনস লয়েজ অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ নিউটনের যে সূত্রটা আমরা পাই মহাকর্ষ সম্বন্ধে সেটা আমরা দেখব। দেখো, দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন between two point bodies is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them. ঠিক আছে, তো প্রথমে বস্তু কী বলা হচ্ছে, দেখো নিউটনের সূত্রে প্রথমে বলছে দুটি পয়েন্ট মাস হতে হবে, মানে বিন্দু ভর হতে হবে। ঠিক আছে, এটা যদি পয়েন্ট মাস না হয় তাহলে স্ফেরিক্যাল বডি হতে হবে। ঠিক আছে, অর্থাৎ গোলকীয় বস্তু হতে হবে। নিউটনের সূত্র কেবলমাত্র এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যে বিন্দু ভর হতে হবে অথবা গোলকীয় বস্তু হতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো কী বলা হচ্ছে, দেখো যে বস্তু দুটির মধ্যে দুটি বস্তু থাকলো, তাদের ভর মনে করো একটির ভর m1 এবং অপরটির ভর যদি m2 হয়, তবে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল অনুভব হবে সেটা যদি আমি F বলি, তো F একবার সমান হবে m1 m2, এদের গুণফলের সমান হবে একবার, আর একবার হবে সেই বলটা প্রপোর্শনাল হবে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়। ঠিক আছে, তো সেটা হবে তার সাথে তার বর্গের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r² হবে। সুতরাং আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী বলতে পারি F সমানুপাতি m1 m2/r²। ঠিক আছে, বা F সমান, এই যদি আমরা সমানুপাতের চিহ্নটা তুলতে একটা কনস্ট্যান্ট লাগে, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় জি। যে জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, জি ডট m1 m2/r²। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে দেখো জি এর একটি মান আছে, জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 এত নিউটন মিটার স্কোয়ার পার kg⁻²। ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার kg⁻²। এছাড়া তোমরা এখানে মনে রাখবে জি এর মাত্রা সম্পর্কে। তো জি এর মাত্রা হচ্ছে m⁻⁻1 L3 T⁻²। ঠিক আছে ফ্রেন্ডস, এটা হচ্ছে জি এর মাত্রা। তো এখানে এটাই বলা হয়েছে। তো এরপরে দেখো গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব। গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ যাকে আমরা বলে থাকি। তো কী হচ্ছে, দেখো, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ ইজ কল্ড গ্র্যাভিটি। গ্র্যাভিটি ইজ দি ফোর্স বাই হুইচ আর্থ পুলস এ বডি টুয়ার্ডস ইজ সেন্টার। গ্র্যাভিটি হচ্ছে এমন একটা বল যেখানে পৃথিবী যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাকে বলা হয় গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ বল। ঠিক আছে, দ্য অ্যাক্সেলারেশন প্রডিউসড ইন এ বডি ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অর্থাৎ পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে কোনো বস্তুকে, দিয়ে যে ত্বরণটি উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলে থাকি কি, গ্র্যাভিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষের জন্য যে ত্বরণ। ঠিক আছে, ফ্রিলি বস্তু, সেটার মান হচ্ছে কত, 9.8 মিটার/সেকেন্ড²। এখানে বলা হচ্ছে, দেখো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ শেপ, সাইজ অ্যান্ড মাস অফ দ্য বডি। এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে স্বাধীন, যেটা আকৃতি সাইজ এবং মাসের উপর ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, দেখো, এ ম্যান ক্যান জাম্প উইথ এ ভেলোসিটি ভি ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, হাইট অ্যাটেইনড বাই দ্য ম্যান ইজ v²/2g, দ্য ভ্যালু অফ g on moon is less than that on the earth, hence on moon a can jump higher than the earth. তো ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে যে ভ্যালু অফ জি মুন ইজ লেস দ্যান আর্থ, মানে চাঁদে কী হয়, চাঁদের পৃথিবীর থেকে অভিকর্ষ ত্বরণটা কম হয়, সুতরাং একটা মানুষ চাঁদে বেশি দূর লাফাতে পারবে পৃথিবীর চাইতে। ঠিক আছে, আর এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এবারে আমরা আলোচনা করব ভ্যারিয়েশন ইন জি। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণ সেটা পৃথিবীর কোন স্থানে কতটা হবে। প্রথমে বলে রাখি ফ্রেন্ডস, ভ্যালু অফ জি ডিক্রিজ উইথ হাইট অর ডেপথ ফ্রম আর্থ সারফেস। তোমরা সবসময় মনে রাখবে ফ্রেন্ডস, যে যদি পৃথিবীর সারফেস হয়
ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ হয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে তোমরা যদি ওপরেও যাও তাও জি এর মান কমবে, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কেন্দ্রের দিকে আসতে থাকো তাও কিন্তু জি এর মান কমবে। কিছুজন মনে করে যে আমরা যদি পৃথিবীর কেন্দ্রের দিকে যাই তাহলে হয়তো জি এর মান বাড়বে, কিন্তু এমন কখনোই নয়। পৃথিবীর সারফেসে, পৃথিবীর পৃষ্ঠেই হচ্ছে জি এর মান সর্বাধিক, জি ম্যাক্সিমাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠের সারফেসে, ঠিক আছে। কিন্তু পৃথিবী পৃষ্ঠে যদি উপরে যাও তাও জি এর মান কমবে, এবং যদি নিচে যাও তাও জি এর মান কমবে, ঠিক আছে। পৃথিবীর পৃষ্ঠেই সর্বাধিক হয়, যেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে ফ্রেন্ডস। তবে দেখো জি ইজ ম্যাক্সিমাম অ্যাট পোল, জি এর মান ম্যাক্সিমাম হয় পোলে এবং জি মিনিমাম হয় ইকুয়েটারে, ঠিক আছে, মানে মেরুতে সেখানে দেওয়া হয়, এবং তার জন্য জি এর ম্যাক্সিমাম ভ্যালু হয় পোলে এবং মিনিমাম হয় ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলে। জি ডিক্রিজ ডিউ টু রোটেশন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের কারণে জি এর মান কমে যায়। জি ডিক্রিজ ইফ অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ ইনক্রিজ, পৃথিবীর কৌণিক ঘূর্ণন বেগ যদি বেড়ে যায় তাহলে জি এর মান কমতে থাকবে। ইনক্রিজ অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য আর্থ ডিক্রিজ, তো এখানে পৃথিবীর ঘূর্ণন বেগ যদি বেড়ে যায় তাহলে অভিকর্ষজ ত্বরণ জি কমে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে একটা গণনা করে দেওয়া হয়েছে, ইফ অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ বিকামস 17 টাইমস ইটস প্রেজেন্ট ভ্যালু, এ বডি অন দ্য ইকুয়েটার বিকামস ওয়েটলেস, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বেগ যদি বর্তমান বেগের তুলনায় 17 গুণ হয়ে যায় তাহলে কোনো বস্তুর ওয়েটলেস হয়ে যাবে, মানে জি এর পৃথিবীর ঘূর্ণনের ফলে কী হচ্ছে, যত স্পিডে ঘুরবে জি এর মান তত কমতে থাকবে, কমতে কমতে পৃথিবী একবারে শূন্য হয়ে যাবে যদি 17 গুণ হয়ে যায়। বর্তমান ঘূর্ণনের বেগের থেকে যদি 17 গুণ হয়ে যায় তাহলে জি এর মান কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর জি এর মান শূন্য হয়ে গেলেই কোনো বস্তুর ওয়েট কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, কারণ আমরা জানি W=mg, জি এর মান যখনই শূন্য করে দেবো আমরা ওয়েট শূন্য হয়ে যাবে। তো ফ্রেন্ডস এবার আলোচনা করব ওয়েট অফ এ বডি ইন এ লিফট, একটা লিফটের মধ্যে কোনো বস্তুর ওজন কীভাবে পরিমাপ করা হয়, মানে ওজন কীভাবে ওঠানামা করে, ঠিক আছে, কখন বস্তুর ওজন বাড়বে কখন কমবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইফ লিফট ইজ স্টেশনারি অর মুভিং উইথ ইউনিফর্ম স্পিড, দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ এ বডি ইজ ইকুয়াল টু ইটস ট্রু ওয়েট, ঠিক আছে। তো প্রথমেই বলছে বডিটি যদি ইউনিফর্ম স্পিড মানে সুষম গতিবেগে যদি থাকে, কোনো বস্তু সুষম গতিবেগে থাকা মানেই হচ্ছে বস্তুটি স্থির অবস্থায় তোমরা ধরে নিতে পারো, সুষম গতিবেগে উপরে ওঠা মানেই বস্তুটি তোমরা ধরে নিতে পারো যে বস্তুটি স্থির অবস্থায় আছে। তো এই অবস্থায় বস্তুটির ওজন কত হবে, বস্তুটির ওজন হবে যে বস্তুটির যে আসল ওজন mg, সেই mg ওজনের সমানই হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার দেখো, ইফ এ লিফট ইজ গোয়িং আপ উইথ অ্যাক্সেলারেশন, মানে লিফটটি যদি উপরের দিকে ত্বরণের সাথে উঠতে থাকে, দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ এ বডি ইজ মোর দ্যান দ্য ট্রু ওয়েট, মানে তখন বস্তুটির ওজন কত হয়ে যাবে, যে বস্তুটি যদি লিফটটি যদি উপরের দিকে মনে করো যদি এ ত্বরণ নিয়ে উঠতে থাকে তাহলে বস্তুটির ওয়েট বেশি হয়ে যাবে তার আসল ওজনের থেকে, এক্ষেত্রে বস্তুটির ওয়েট হয়ে যাবে মনে রাখবে G+a, ঠিক আছে, কারণ এখানে এই অ্যাক্সেলারেশনটাও যোগ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এবার দেখো 3 নম্বর কন্ডিশনে কী বলা হচ্ছে, যে ইফ লিফট ইজ গোয়িং ডাউন উইথ অ্যাক্সেলারেশন, দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ এ বডি ইজ লেস দ্যান দ্য ট্রু ওয়েট, এবার লিফটটি যদি ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে আসতে থাকে তাহলে কী হবে, বস্তুটির ওজন কমে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখবে বস্তুটির ওজন হবে W=m×G-a, অর্থাৎ বস্তুটির ওজন কমে যাচ্ছে লিফটটি যদি নিচের দিকে আসতে থাকে। তো ফ্রেন্ডস 4 নম্বর কন্ডিশনে কী বলছে দেখো, ইফ দ্য কর্ড অফ দ্য লিফট ইজ ব্রোকেন ইটস ফলস ফ্রিলি, ইন দিস সিচুয়েশন দ্য ওয়েট অফ এ বডি ইন দি লিফট বিকামস 0, দিস ইজ দ্য সিচুয়েশন অফ ওয়েটলেসনেস। তাহলে ওয়েটলেসনেস কখন হয়, কোনো বস্তু কোনো লিফট যদি ফ্রিলিভাবে পড়তে থাকে নিচের দিকে, মনে করো স্বাধীনভাবে বস্তু লিফট নিচে নামছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যে ভেতরে যে বস্তু থাকবে সে সম্পূর্ণ ওয়েটলেস হয়ে যাবে। চলে আসে আমরা পরের কন্ডিশনে। তো ফ্রেন্ডস এখানে 5 নম্বর বলা হচ্ছে দেখো, হোয়াইল গোয়িং ডাউন ইফ দি অ্যাক্সেলারেশন অফ লিফট ইজ মোর দ্যান অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এ বডি ইন লিফট গোজ ইন কন্ট্যাক্ট অফ সেলিং অফ লিফট, ঠিক আছে, মানে কি বলছে, যদি কোনো একটা লিফট অভিকর্ষজ ত্বরণের থেকেও যদি বেশি তাড়াতাড়ি নিচে নামতে থাকে তাহলে কী হবে, এখানে যে বস্তু থাকবে তার মাথাটা কোথায় ঠেকে যাবে, এই সিলিং যে উপরে আছে লিফট এখানে ঠেকে যাবে, স্পর্শ করে যাবে, এখানে এটাই বলা হচ্ছে।
এবারে আমরা কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন অর্থাৎ কেপলারের সূত্র সম্পর্কে আলোচনা করব। তো মনে রাখবে যে কেপলার 3টি সূত্র দিয়েছিল আমাদের গ্রহ সম্পর্কে বা প্ল্যানেট সম্পর্কে 3টি সূত্র দিয়েছিল, তার মধ্যে কেপলারের থার্ড সূত্রটি খুব ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক। প্রথমকার সূত্রে বলা হচ্ছে অল প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান ইন ইলিপ্টিক্যাল অরবিট। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক গ্রহই সূর্যকে একটি ইলিপ্টিক্যাল অরবিট বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। উইথ দ্য সান বিং অ্যাট রেস্ট অ্যাট ওয়ান্স ফোকাস অন দি অরবিট। তো ফ্রেন্ডস যেখানে সূর্যকে রেস্ট ধরা হচ্ছে এবং অরবিট ফোকাসে থাকছে বিভিন্ন প্ল্যানেটগুলি। তো নেক্সট দেখো, দ্য পজিশন ভেক্টর অফ দ্য প্ল্যানেট with sun at the origin sweeps out equal area in equal time, that is the aerial velocity of planet around the sun always remains constant. তো ফ্রেন্ডস যেখানে বলা হচ্ছে যে সবসময় সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে প্রতিটি প্ল্যানেটই। ঠিক আছে, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এখানে দ্য সান অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট, দ্য এরিয়াল ভেলোসিটি অফ প্ল্যানেট মানে এরিয়াল ভেলোসিটি যে দৈর্ঘ্য অতিক্রম এরিয়াটা অতিক্রম করছে সেই যে নির্দিষ্ট গতিবেগে সেটা সবসময় কী থাকবে, একটা কনস্ট্যান্ট থেকে যাবে। এ কনসিকুয়েন্স অফ দিস ল ইজ দ্যাট দ্য স্পিড অফ প্ল্যানেট ইনক্রিজ হোয়েন দ্য প্ল্যানেট ইজ ক্লোজার টু দ্য সান অ্যান্ড ডিক্রিজ হোয়েন দ্য প্ল্যানেট ইজ ফার অ্যাওয়ে ফ্রম সান। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক, এ কনসিকুয়েন্স অফ দিস ল ইজ দ্যাট স্পিড অফ প্ল্যানেট ইনক্রিজ কখন করবে, গ্রহটির বেগ কখন বাড়বে, যখন প্ল্যানেট ইজ ক্লোজার টু দ্য সান, যখন গ্রহটি সূর্যের কাছে থাকবে তখন তার স্পিড ইনক্রিজ করবে, এবং ডিক্রিজ কখন করবে, যখন দূরে থাকবে সূর্য থেকে গ্রহটি তখন তার স্পিড ডিক্রিজ করবে। স্পিড অফ এ প্ল্যানেট ইজ ম্যাক্সিমাম হোয়েন ইট ইজ পেরিজি, যখন স্পিড ম্যাক্সিমাম হয় অর্থাৎ যখন কাছে থাকবে সেই অবস্থানকে বলা হয় পেরিজি। আর একটা হচ্ছে পেরিজি আর অ্যাপোজি, এটা মনে রাখবে, পেরিজি আর অ্যাপোজি। অ্যাপোজি হচ্ছে যখন কী হবে, মিনিমাম হবে স্পিড মিনিমাম হওয়াকে বলা হয় অ্যাপোজি। স্পিড মিনিমাম কখন হবে, যখন দূরে থাকবে তখন স্পিড মিনিমাম হবে গ্রহটি। তো ফ্রেন্ডস এবার থার্ড ল নিয়ে আলোচনা করবো, যেটা খুব ইম্পর্টেন্ট। তো কেপলার তৃতীয় সূত্র দেখে নেওয়া যাক। তোমাদের ফ্রেন্ডস কেপলার তৃতীয় সূত্রে বলা হচ্ছে যে দ্য স্কোয়ার অফ দি পিরিয়ড অফ রিভলিউশন অফ এ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ মিন ডিস্টেন্স অফ দ্য প্ল্যানেট ফ্রম দ্য সান। ঠিক আছে, তো ফ্রেন্ডস মনে রাখবে এটা হচ্ছে মনে করো সূর্য, আর এখানে মনে করো একটা গ্রহ পৃথিবী আছে। ঠিক আছে, পৃথিবী আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আর হয়, আর পৃথিবীটা যদি মনে করো রিভলিউশন টাইম আমি ক্যাপিটাল টি ধরলাম। তো ফ্রেন্ডস মনে রাখবে এখানে বলছে রিভলিউশন যে টাইম পিরিয়ড সেটার স্কোয়ারের সঙ্গে সমানুপাতি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব এর ঘন, অর্থাৎ টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। ঠিক আছে, এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র বলা হচ্ছে। If t is the period of revolution and r is the mean distance of planet from sun, then t square proportional to r cube. ফ্রেন্ডস এটা মনে রাখবে। তো এখানে বলা হচ্ছে দেখো, ক্লিয়ারলি distant planets have larger period of revolution. The time period of nearest planet Mercury is 88 days, whereas the time period of farthest planet Pluto is 247.7 years. ঠিক আছে, 247 ইয়ার্স। মানে এখানে বলা হচ্ছে যে কোনো গ্রহ সূর্য থেকে যত কাছে থাকবে তার রিভলিউশন টাইম তত কম হবে, আর যত দূরে থাকবে তার রিভলিউশন টাইম তত বেশি হবে। যেমন এখানে যেমন বলা হচ্ছে মার্কারি মানে বুধ গ্রহে বলা হচ্ছে 88 ডেজ, এবং প্লুটো গ্রহ সেই জায়গায় বলা হচ্ছে 247.7 ইয়ার্স। ঠিক আছে, তো এখানে আমি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব থেকে পেয়ে যাচ্ছি, আর এর মান যত বাড়বে টি এর মানও তত বাড়বে, এভাবে আসছে। তো ফ্রেন্ডস এবার আমরা স্যাটেলাইট নিয়ে আলোচনা করব। স্যাটেলাইট কী বলা হচ্ছে দেখো, স্যাটেলাইট আর ন্যাচারাল অর আর্টিফিশিয়াল বডিজ রিভলভিং অ্যারাউন্ড এ প্ল্যানেট আন্ডার ইটস গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। মুন ইজ এ ন্যাচারাল স্যাটেলাইট হোয়াইল ইনসার্ট আইবি ইজ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ঠিক আছে, তো স্যাটেলাইট হচ্ছে কি, স্যাটেলাইট হচ্ছে ন্যাচারাল আর আর্টিফিশিয়াল বডিজ, এর মধ্যে রাখবে ন্যাচারাল আর আর্টিফিশিয়াল বডিজ, এবং চাঁদকে বলা হয় একটি প্রাকৃতিক স্যাটেলাইট। তো ফ্রেন্ডস এবার অরবিটাল স্পিড অফ স্যাটেলাইট নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কক্ষপথের যে বেগ সেটার উপর নির্ভর করে অরবিটাল স্পিড অফ এ স্যাটেলাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। অরবিটাল স্পিড সবসময় স্বাধীন হয়, এটা ভরের উপরেও নির্ভর করে না।
of its mass. Hence satellite of different masses revolving in the orbit of same radius have same orbital speed. মনে রাখবে ফ্রেন্ডস, যদি কোনো অরবিটাল স্পিড, ঠিক আছে, কোনো একটা অরবিটে কোনো একটা স্যাটেলাইট ঘুরছে, সেটা শুধু ব্যাসার্ধের উপর নির্ভর করবে, এটা ভরের উপর নির্ভর করবে না। এদের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে মনে রাখবে তাদের অরবিটাল স্পিডও কী হবে, সমান হবে, সেটা ভরের উপর নির্ভর করে না। অরবিটাল স্পিড অফ এ স্যাটেলাইট ডিপেন্ডস আপন দ্য রেডিয়াস অফ অরবিট, সেটা শুধু কক্ষপথের রেডিয়াসের উপরই নির্ভর করে, ঠিক আছে। হাইট অফ স্যাটেলাইট ফ্রম দ্য সারফেস অফ আর্থ, গ্রেটার দ্য রেডিয়াস অফ দ্য অরবিট লেজার উইল বি দ্য অরবিটাল স্পিড, অর্থাৎ রেডিয়াস যত বাড়বে অরবিটাল স্পিড কী হবে, তত কমবে। দ্য অরবিটাল স্পিড অফ এ স্যাটেলাইট রিভলভিং নিয়ার দ্য সারফেস অফ আর্থ, সেটা হচ্ছে 7.9 কিমি পার সেকেন্ড। সারফেসের কাছে অরবিটাল স্পিড হচ্ছে 7.9 কিমি পার সেকেন্ড। তো ফ্রেন্ডস, পিরিয়ড অফ রিভলিউশন কী করে বের করবো দেখো। টাইম টেকেন বাই স্যাটেলাইট টু কমপ্লিট ওয়ান রিভলিউশন ইন ইটস অরবিট ইজ কল্ড ইটস পিরিয়ড অফ রিভলিউশন। তো পিরিয়ড অফ রিভলিউশন হচ্ছে কোনো একটা অরবিটের মধ্যে একটা প্ল্যানেট একবার আবর্তন করতে যে সময়টা নেয় সেটা হচ্ছে পিরিয়ড অফ রিভলিউশন। তো কত সময় নেবে, পিরিয়ড অফ রিভলিউশন সমান সেই প্ল্যানেটটার পরিধি, সারকামফারেন্স অফ অরবিট এবং অরবিটাল স্পিড এবং তার ভেলোসিটি দিয়ে ভাগ করতে হয়। এটা কীভাবে আসছে, আমরা জানি এস সমান ভিটি, ঠিক আছে। তো এখানে টাইম পিরিয়ড বের করতে হবে, তো টাইম পিরিয়ড সমান এখানে এস, এস মানে টোটাল সারকামফারেন্সটা, আর গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি পিরিয়ড অফ রিভলিউশন। তো এখানে দেখো, পিরিয়ড অফ রিভলিউশন অফ এ স্যাটেলাইট ডিপেন্ডস আপন দ্য হাইট অফ স্যাটেলাইট ফ্রম সারফেস অফ আর্থ। এখানে পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইটটা অবস্থান করছে সেটার উপর নির্ভর করে পিরিয়ড অফ রিভলিউশন। আর একটা কি, গ্রেটার দ্য হাইট মোর উইল বি দ্য পিরিয়ড অফ রিভলিউশন, অর্থাৎ হাইট যত বেশি হবে তার পিরিয়ড অফ রিভলিউশন কী হবে, তত মোর উইল বি পিরিয়ড অফ রিভলিউশন, তার পিরিয়ড তত বেশি হবে। যত হাইট অবস্থিত হবে কোনো স্যাটেলাইট তার পিরিয়ড অফ রিভলিউশন তত বেশি হবে। এবার দেখো, পিরিয়ড অফ রিভলিউশন অফ এ স্যাটেলাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস মাস, এবং এটা আগেই বলেছি যে এটা ভরের উপর নির্ভর করে না, পিরিয়ড অফ রিভলিউশনটি শুধু ব্যাসার্ধের উপর নির্ভর করে। এখানে দেখো, দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ স্যাটেলাইট রিভলভিং নিয়ার দ্য সারফেস অফ আর্থ ইজ 1 hour 24 minutes, দ্যাট ইজ 84 minutes। পিরিয়ড অফ রিভলিউশন অফ স্যাটেলাইট রিভলভিং নিয়ার দ্য সারফেস, অর্থাৎ পৃথিবীর সারফেসের কাছে রিভলভ করতে কত সময় নেয়, 1 ঘন্টা 24 মিনিট। তো এবার আমরা জানবো জিও স্টেশনারি স্যাটেলাইট। তো ফ্রেন্ডস, জিও স্টেশনারি স্যাটেলাইট খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। দেখো, ইফ এ স্যাটেলাইট রিভলভস ইন ইকুইটোরিয়াল প্লেন ইন দি ডাইরেকশন অফ আর্থ রোটেশন, মানে পৃথিবী যেদিকে ঘুরছে, অর্থাৎ পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, সেই দিকে যদি কোনো একটি স্যাটেলাইট ঘুরে, ঠিক আছে, দ্যাট ইজ ওয়েস্ট টু ইস্ট, অর্থাৎ পৃথিবী ওয়েস্ট টু ইস্টে ঘুরছে, উইথ এ পিরিয়ড অফ রিভলিউশন ইকুয়াল টু টাইম পিরিয়ড অফ রোটেশন of Earth its own axis, that is 24 hours, then the satellite will appear the stationary revolves to Earth. Such a satellite is called geostationary satellite. তো ফ্রেন্ডস, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এ পিরিয়ড অফ রিভলিউশন ইকুয়াল টু টাইম পিরিয়ড, মানে একবার রিভলিউশন করতে যে সময়টা নেবে, পৃথিবী যেদিকে ঘুরছে সেম ডাইরেকশন কোনো প্ল্যানেটকে রাখলে সেই প্ল্যানেটটি ইকুইটোরিয়াল প্লেন বরাবর একবার রিভলিউশন করতে যে টাইমটা নেবে সেই টাইমটা কী বলছে দেখো, রিভলিউশন ইকুয়াল টু টাইম পিরিয়ড অফ রোটেশন অফ আর্থ অন ইটস ওন অ্যাক্সিস, অর্থাৎ পৃথিবী তার নিজের একবার অক্ষের উপর পরিভ্রমণ করতে যে সময়টা নেয় ঠিক একই সময় নেবে, দ্যাট ইজ 24 hours, যেটা হচ্ছে 24 ঘন্টা। আর পৃথিবীর নিজের অক্ষের উপর একবার পাক্ষে 24 ঘন্টা সময় নেয়, এবং এই জিও স্টেশনারি স্যাটেলাইটটাও 24 ঘন্টায় সময় নেবে, ঠিক আছে, একবার আবর্তন করতে। Such a satellite is called geostationary satellite. Such a satellite revolves around the Earth at the height of 36,000 কিলোমিটার। তো ফ্রেন্ডস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে, 36,000 কিলোমিটার। জিও স্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা হচ্ছে 36,000 কিলোমিটার। দ্য অরবিট অফ জিও স্টেশনারি স্যাটেলাইট ইজ কল্ড পার্কিং অরবিট, ঠিক আছে। আর্থার সি ক্লার্ক ওয়াজ ফার্স্ট টু প্রেডিক্ট এ কমিউনিকেশন স্যাটেলাইট ক্যান বি স্টেশনাইড ইন দি জিওসিনক্রোনাস অরবিট। তো ফ্রেন্ডস, এখানে আর্থার সি ক্লার্ক তিনি প্রথম এটা কমিউনিকেশন স্যাটেলাইট করেছিলেন। তো ফ্রেন্ডস, নেক্সট আমরা
এসকেপ ভেলোসিটি নিয়ে আলোচনা করব। এসকেপ ভেলোসিটি বাংলায় যাকে বলা হয় মুক্তিবেগ, অর্থাৎ মুক্তিবেগ হচ্ছে মনে রাখবে এমন একটা বেগ যে পৃথিবীতে কোনো বস্তুকে একটা নির্দিষ্ট স্পিডে আমি যদি ন্যূনতম স্পিডে ছুঁড়ে দিলে যে সেই বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে চলে যায়, ঠিক আছে, সেই ন্যূনতম স্পিডকে আমরা বলবো এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, ঠিক আছে। এটা পৃথিবীর ক্ষেত্রে এবং চাঁদের ক্ষেত্রে আলাদা আলাদা এই বেগটি। তো এখানে তাই বলা হচ্ছে, দেখো, এসকেপ ভেলোসিটি ইজ দ্যাট মিনিমাম ভেলোসিটি উইথ হুইচ এ বডি শুড বি প্রজেক্টেড ফ্রম দ্য সারফেস অফ আর্থ সো অ্যাজ ইটস গোজ আউট অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য আর্থ অ্যান্ড নেভার রিটার্ন টু আর্থ, এবং যেটা কিছু আর্থে পৃথিবীতে আর ফিরে আসে না, এরকম ন্যূনতম স্পিডকে আমরা বলবো মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস, শেপ অ্যান্ড সাইজ। এটা মাস, শেপ অ্যান্ড সাইজের উপর নির্ভর করে না, ঠিক আছে, এটা শুধু বেগের উপরই নির্ভর করে। অ্যান্ড ইট ডাইরেকশন অফ প্রজেকশন, ঠিক আছে। এসকেপ ভেলোসিটি ইজ অলসো কল্ড সেকেন্ড কসমিক ভেলোসিটি, ঠিক আছে। এসকেপ ভেলোসিটি ইজ অলসো কল্ড সেকেন্ড কসমিক ভেলোসিটি ফর আর্থ। এসকেপ ভেলোসিটি পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এবং চাঁদের ক্ষেত্রে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তো এসকেপ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে VE= আর্থের ক্ষেত্রে √2GR, যেখানে জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 × 10⁻⁶ মিটার, 6.4 × 10⁶ মিটার, ঠিক আছে, বা 6400 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। তো এখানে দেখো অরবিটাল ভেলোসিটি অফ এ স্যাটেলাইট V0 = √GR অ্যান্ড এসকেপ ভেলোসিটি VE = √2GR। এখানে হচ্ছে তোমাদের অরবিটাল ভেলোসিটি দেওয়া আছে, অরবিটাল ভেলোসিটি, আর এটা হচ্ছে পৃথিবীর আর্থের মুক্তিবেগের ভেলোসিটি, ঠিক আছে, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ। আর এখানে একটা রিলেশন আছে, দেখো মনে রাখবে VE = √2V0। এখানে V0 হচ্ছে অরবিটাল ভেলোসিটি আর ভিটা হচ্ছে আর্থের ক্ষেত্রে ভেলোসিটি মুক্তিবেগের। দ্যাট ইজ এসকেপ ভেলোসিটি ইজ √2 টাইমস অফ অরবিটাল ভেলোসিটি। সুতরাং এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এসকেপ ভেলোসিটি কত হচ্ছে √2 টাইমস ভি, এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি আর এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি V0টা। তো এখানে সেটাই বলা হচ্ছে যে V0 দ্যাট ইজ এসকেপ ভেলোসিটি ইজ √2 টাইমস অফ অরবিটাল ভেলোসিটি। দেয়ারফোর is the orbital velocity of a satellite increase to √2 times, the satellite will leave the orbital and escape. সুতরাং এখানে আমরা যদি অরবিটাল ভেলোসিটিকে যদি আমরা ইনক্রিজ করে √2 টাইমস করে দিই তাহলে কী হবে, দ্য স্যাটেলাইট উইল লিভ দ্য অরবিট, তাহলে স্যাটেলাইট অরবিটটা থেকে দূরে সরে যাবে এবং এসকেপ করবে। তো ফ্রেন্ডস এই ছিল। তো এরপরে আমরা প্রেসার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।